নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা হয়তো আপনাদের অনেকেরই মনের গভীরে লুকিয়ে থাকা কোনো অনুভূতির প্রতিধ্বনি। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন যেন আমি এটি আপনাদের শোনাই এবং গল্পটির গোপনীয়তা বজায় রাখি। আমি শুধু এটুকুই বলবো, এই গল্পে মিশে আছে গভীর আবেগ, এক অলিখিত টানাপোড়েন আর সমাজের চোখে যা ভুল তার আড়ালে লুকিয়ে থাকা মানবিক দিক। আরও একটি জরুরি কথা, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ প্রত্যেকটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। গল্পের সূচনা। আমার নাম রিনা, বয়স ৪৩। ২ ছেলেমেয়ে নিয়ে আমার সাজানো সংসার। স্বামী অমিত বড় চাকরি করেন। জীবনটা হয়তো বাইরে থেকে দেখলে অনেকের কাছে ঈর্ষণীয়, কিন্তু মনের ভেতরে যে ঝড় বয়ে যায় তা কজনই বা জানে। নিঃসঙ্গতা, একঘেয়েমি আর নিজের অস্তিত্বের খোঁজ, এই সব কিছুর ভিড়ে আমি প্রায়শই নিজেকে হারিয়ে ফেলি। এই অনুভূতিগুলো আমি কাউকে বলতে পারি না, বা হয়তো বলার মতো সঠিক শব্দও খুঁজে পাই না। আমার ছেলে রনি এবার ক্লাস 6-এ উঠেছে, আর মেয়ে রিয়া ক্লাস 2-তে। ওদের স্কুলের বাসটা আমার জীবনে এক নতুন অধ্যায় খুলে দেবে, তা আমি স্বপ্নেও ভাবিনি। রোজ সকালে যখন বাসটা আমার বাড়ির সামনে এসে দাঁড়াত, আমার বুকটা থুকপুক করত, কারণ বাস কন্ডাক্টর সুজয় অন্য অনেকের মতো ছিল না। সুজয় সবে 25 কি 26 হবে বয়স, কিন্তু ওর চোখে মুখে একটা অন্য রকম প্রশান্তি ছিল। গায়ের রংটা একটু শ্যামলা কিন্তু সুঠাম চেহারা, আর তার উপর ওর অমায়িক হাসি, যা সহজেই যে কারো মন জয় করে নিত। প্রথম দিকে আমি শুধু খেয়াল রাখতাম আমার ছেলেমেয়েরা ঠিকঠাক বাসে উঠছে কিনা, ওদের সিটটা ঠিক আছে কিনা, কিন্তু ধীরে ধীরে আমার দৃষ্টি সুজয়ের দিকে যেতে শুরু করল। বাসে ওঠার আগে বা নামার সময় ও যখন প্রত্যেকটা বাচ্চার নাম ধরে ডেকে জিজ্ঞেস করত, ঠিক আছো তো, সেই আন্তরিকতাটা আমার মন ছুঁয়ে যেত। প্রায়ই যখন আমি ওদের গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতাম, সুজয় একবার চোখ তুলে তাকাত। সেই চাহনিতে কি যে থাকত আমি ঠিক বোঝাতে পারব না। হয়তো এক নিমেষের জন্য আমাদের দৃষ্টি বিনিময় হতো, আর তখনই আমার ভেতরের এক অবুঝ অনুভূতি জেগে উঠত। অমিতের ব্যস্ততা ছিল চরমে, প্রায় সারা সপ্তাহই ওকে অফিসের কাজে বাইরে থাকতে হতো। তাই রনি আর রিয়ার স্কুল যাওয়া আসা, তাদের দেখাশোনা, এসবের দায়িত্ব অনেকটাই আমার উপর ছিল। সকাল আর বিকেলে এই বাসের সময়টাতেই যেন আমার দিনের সবথেকে বড় স্বস্তি ছিল, কিন্তু এই স্বস্তির আড়ালে যে এক নতুন টানাপোড়েন লুকিয়ে আছে তা আমি বুঝতে পারিনি। একদিন বিকেলে রিয়া স্কুল থেকে ফিরে খুব মনমরা হয়েছিল। আমি জিজ্ঞেস করাতে বলল, মা, আজ সুজয়টা বকেছে আমাকে। আমি আজ টিফিনের সময় একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই বাস নামার সময় ঠিকমতো নামতে পারিনি। ওর কথা শুনে আমার খুব কষ্ট হলো। পরের দিন সকালে আমি রনিকে বাসে তুলে দিয়ে সুজয়ের কাছে গিয়ে দাঁড়ালাম। আপনার সাথে একটু কথা ছিল, নরম গলায় বললাম। সুজয় একটু অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, হ্যাঁ বলুন। আমার মেয়ে রিয়া কাল আপনার কাছে বকা খেয়েছে, ও নাকি ঘুমিয়ে পড়েছিল। আমি শুধু বলতে চেয়েছিলাম, ও ছোট তো, মাঝে মাঝে এমন হয়, আপনি একটু ওর প্রতি খেয়াল রাখবেন। সুজয় আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি দুঃখিত, আমার আসলে ওকে একটু বকা দেওয়া উচিত হয়নি। আমি আসলে বসের কড়া নির্দেশ আছে, কোনো বাচ্চার যাতে অসুবিধে না হয় সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে, তবে আমি নিশ্চিত করব যেন এমন আর না হয়। ওর বলার ভঙ্গিতে একটা বিনয় ছিল, যা আমাকে আরও আকর্ষণ করল। আমরা কিছুক্ষণ কথা বললাম। ওর বাবা মা নেই, গ্রামের বাড়ি ওর, শহরে একাই থাকে, দিন আনা দিন খাওয়া। আমার কথাগুলো শুনে ও যেন একটু স্বস্তি পেল। সেদিন থেকেই আমাদের মধ্যে একটা সহজ আলাপ শুরু হলো। এরপর থেকে প্রায়ই সকালে বা বিকেলে যখন আমার মনে হতো, আমি সুজয়ের সাথে দু একটা কথা বলতাম, বাসের মধ্যে বা যখন বাসটা দাঁড়িয়ে থাকত। কখনো ওর দিনকাল কেমন যাচ্ছে, কখনো বা রনি রিয়ার পড়াশোনা নিয়ে। ও আমার সাথে মন খুলে কথা বলতো। আমার জীবনে যে একটা শূন্যতা আছে তা ও হয়তো টের পেত। আমার স্বামী বাইরে থাকলেও আমার একাকিত্বটা যেন ওর কাছে এক নতুন পথের সন্ধান দিল। ধীরে ধীরে আমাদের কথাবার্তাগুলো একটা অন্য মাত্রা পেতে লাগলো। ওর চাহনিগুলো যেন আরও গভীর হতে লাগলো। আমারও কেমন যেন লাগত, সুজয়ের মতো একজন সাধারণ ছেলে আমার মতো একজন সংসারী নারীর প্রতি কেন আকৃষ্ট হবে। আমাদের মধ্যেকার সামাজিক পার্থক্য, বয়সের ব্যবধান, এসব কিছুই যেন এক মুহূর্তে ফিকে হয়ে যেত। একদিন গভীর রাতে আমার ফোন বেজে উঠল। প্রথমটা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, এত রাতে কে ফোন করবে। অমিত বাড়িতে ছিল না, সে এক জরুরি কাজে বাইরে গিয়েছিল। আমি ফোনটা তুলতেই ওপাশ থেকে একটা পরিচিত গলা ভেসে এলো। হ্যালো।
সুজয়, আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ রিনাদি, বিরক্ত করলাম না তো? ওর গলাটা একটু কাঁপছিল। না না, কিন্তু এত রাতে? আমার আমার আপনাকে কিছু বলার ছিল, বলল সুজয়। সেই রাতে আমরা প্রায় 1 ঘন্টা কথা বলেছিলাম। ও বলছিল ওর একাকিত্বের কথা, ওর স্বপ্নের কথা, যা হয়তো কোনোদিনই পূরণ হবে না। ও বলছিল কিভাবে ও আমার সাথে কথা বলে শান্তি পায়। আমার কথা শুনে ওর মনে হয় যেন পৃথিবীর সব দুঃখ ভুলে যাওয়া যায়। আমিও আমার মনের অনেক অব্যক্ত কথা বলে ফেলেছিলাম। সেই রাতে প্রথমবার আমি অনুভব করলাম আমি একা নই। আমার জীবনে এমন কেউ আছে যে আমার ভেতরের কথাগুলো বুঝতে পারে। এরপর প্রায় প্রতিদিনই রাতে সুজয় ফোন করত। কখনো অনেক রাত পর্যন্ত চলত আমাদের কথা। কখনো হাসাতো, কখনো আমাকে ভরসা দিত। আমি আস্তে আস্তে ওর প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম। এটা যে অন্যায় আমি জানতাম। এটা আমার দাম্পত্য জীবনের প্রতি বিশ্বাসঘাতকতা। কিন্তু মন যে কারোর কথা শোনে না। সুজয়ের উপস্থিতি আমার জীবনে এক নতুন রঙের ছোঁয়া এনেছিল, যা অমিতের দেওয়া নিরাপত্তা আর ভালোবাসার মধ্যে আমি পাচ্ছিলাম না। আমাদের এই গোপন লেনদেন, যা কেবল রাতের ফোনের আড়ালে আর দিনের ওই ক্ষণিকের চোখের চাওয়াতে সীমাবদ্ধ ছিল, তা যেন এক অমোঘ আকর্ষণের জন্ম দিচ্ছিল। আমি বুঝছিলাম এই পথটা বড়ই বিপজ্জনক, কিন্তু এই নিষিদ্ধ আকর্ষণের টান উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। একদিন সুজয় আমাকে একটি বিশেষ জায়গায় দেখা করতে বলল, একটা নির্জন পার্ক, যেখানে দিনের বেলাও মানুষ কম আসে। আমি প্রথমে রাজি হতে পারিনি, কিন্তু সুজয়ের আকুতি আর আমার ভেতরের কৌতূহল আমাকে সেখানে যেতে বাধ্য করল। সেই দিনটা ছিল শুক্রবার। অমিত তখনও ফেরেনি। আমি রনি রিয়াকে বুঝিয়ে বলে একটা জরুরি কাজের অজুহাত দিয়ে বেরিয়ে পড়লাম। মনে মনে হাজারো ভয় কাজ করছিল, যদি কেউ দেখে ফেলে, যদি অমিত জানতে পারে। কিন্তু এই সব ভাবনাকে ছাপিয়ে যাচ্ছিল সুজয়ের সাথে দেখা করার তীব্র ইচ্ছা। পার্কের নির্জনতা যেন আমাদের পাপের সাক্ষী হতে প্রস্তুত ছিল। আমি গিয়ে একটা বেঞ্চে বসলাম। কিছুক্ষণের মধ্যেই সুজয় এসে হাজির। ওকে দেখে মনে হচ্ছিল ও যেন আগের চেয়েও বেশি অস্থির। তুমি এসেছ? ওর গলার স্বর আবেগপ্রবণ শোনালো। হ্যাঁ, কিন্তু কেন ডেকেছ আমায়? সুজয় আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরল। ওর হাতের স্পর্শে একটা শিহরণ খেলে গেল আমার শরীরে। রিনাদি, আমি আর সহ্য করতে পারছি না। তোমাকে আমার সবটুকু দিয়ে দিতে ইচ্ছে করে। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে মুখে ফুটে উঠছিল তীব্র আবেগ আর নির্ভরতা। এই মুহূর্তে আমাদের মধ্যেকার সব সামাজিক দেওয়াল ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আমি ওর ভালোবাসা, ওর স্পর্শ, এসবের কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত ছিলাম। সুজয় আমাকে আলতো করে নিজের দিকে টেনে নিল। ওর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই প্রথম আমি নিজের ভেতরের সব দ্বিধা, সব ভয়কে তুচ্ছ করে দিলাম। আমার ঠোঁট খুঁজে নিল সুজয়ের ঠোঁট। সেই মুহূর্তের তীব্র আকর্ষণ, সেই নিষিদ্ধ প্রেমের উন্মাদনা, তা ভাষায় বোঝানো সম্ভব নয়। আমাদের একে অপরের শরীরের উষ্ণতা, হৃদস্পন্দন, সব যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে, যখন আমরা একে অপরের মাঝে সম্পূর্ণ হারিয়ে গিয়েছিলাম, তখন হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, মা! আমার শরীর হিম হয়ে গেল। এই কণ্ঠস্বর আমার চেনা। দ্রুত সুজয়কে সরিয়ে দিয়ে আমি মুখ তুলে তাকালাম। যা দেখলাম তাতে আমার শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় হলো। আমি কি ঠিক দেখছি? আমার সামনে দাঁড়িয়ে আছে রনি, আমার ছেলে। ওর চোখে মুখে আতঙ্ক আর অবিশ্বাস, আর ঠিক ওর পেছনেই। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। রনির সামনে এই অবস্থায় রিনা আর সুজয়কে কি হয়েছিল, রনির প্রতিক্রিয়া কি ছিল, আর এরপর রিনা সুজয়ের সম্পর্কের কি হলো, জানতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে।